এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও কিন্তু আমি জুহিতা এসে গেছি আপনাদের সঙ্গে ছাত্রছাত্রীদের নানান সুবিধা অসুবিধার কথা নিয়ে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত। এই অঙ্ক ব্যাপারটা নিয়ে সকল ছাত্রছাত্রীদের মনের মধ্যে কিন্তু একটা ভয়, একটা ভীতি তো থেকেই থাকে। তো সেই সমস্ত ভীতি দূর করার জন্যই কিন্তু আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক অমিত গড়াই। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার নমস্কার সকলকে। তো আমরা আজকে 2021-এ যে সমস্ত সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে সেই সব ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। তো সেক্ষেত্রে প্রথমেই স্যারের কাছে যে কথাটাই আমি জানতে চাইবো যে কিভাবে চলছে এই কোভিড পরিস্থিতিতে পঠন পাঠন কিভাবে চলছে? সেই মার্চ মাস থেকে করোনা পরিস্থিতির জন্য সমস্ত স্কুল বন্ধ, গোটা রাজ্যে শুধু নয়, গোটা দেশ, গোটা ওয়ার্ল্ডেরই স্কুল বন্ধ ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো সেখানে এই মার্চ মাস থেকে ছেলেরা শুধুমাত্র ওই যে সমস্ত সিবিএসসি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে সেখানে শুধুমাত্র অনলাইন ক্লাস চলছে। তো একটা ক্লাসের মধ্যে যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়, ছেলেরা যেভাবে ওটাকে রিসিভ করে আর কি, সেই জিনিসটা কিন্তু অনলাইনের মাধ্যমে সম্ভব হচ্ছে না। কিন্তু এই জিনিসটাকে উপেক্ষা করেও আমাদের সামনে ক্লাস 12-এর যে বোর্ড এক্সাম রয়েছে, স্টেট বোর্ড বা সিবিএসসি বা এসসি যা বোর্ডগুলো রয়েছে, সবারই পরীক্ষা কিন্তু সামনে আমাদের দোরগোড়ায় চলে এসছে। তো এই পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু বোর্ডের যে পরীক্ষা সেটাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর কি। তো সেই জন্য প্রিপারেশন সবাইকে শুরু করে দিতে হবে। অলরেডি আমরা ওয়েবসাইট থেকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন খবর পাচ্ছি যে সিলেবাস রিডিউস করা হচ্ছে, বা আমাদের নেক্সট যে স্যাম্পল পেপার, সেই স্যাম্পল পেপার যেগুলো বেরিয়েছে সেগুলোতে কোশ্চেন প্যাটার্ন কী করা হয়েছে এবার ছেলের জন্য। এটা তো একটা স্পেশাল ব্যাচ হবে অবশ্যই। সিলেবাস তো প্রায় 30 থেকে 40% রিডিউসড করে দেওয়া হয়েছে সমস্ত বোর্ডেই আর কি। তো সেই সিলেবাস দিয়ে আমাদেরকে এবার প্রিপারেশন শুরু করতে হবে, যাতে করে আমরা আমাদের যেটা লক্ষ্য যে আমরা বোর্ডে একটা ভালো মার্কস তুলব, তো সেটাই আর কি আমি আলোচনার মধ্যে আজকে রাখবো, যাতে করে আমরা বোর্ডে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে এই অনুষ্ঠান দেখছে তারা যাতে বুঝতে পারে যে বোর্ডে ম্যাথের জন্য আমরা 90% এভাব মার্কস কীভাবে নিয়ে আসতে পারবো, তার জন্য আমাদেরকে কি ফলো করতে হবে, কিভাবে এগোলে আমাদের আজকে এই 90% মার্কসটা অ্যাচিভ করা যাবে। খুব সহজ হয়তো। এখন হয়তো মনের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে যে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোন বইটা পড়ব, আমাদের এখন পড়ার স্টাইলটা কীভাবে থাকবে এই অনলাইন চলাকালীনই আর কি। টাইম টেবিল আমরা কীভাবে ফলো করব, আমরা যে নতুন যে রিডিউস সিলেবাস পেয়েছি সেই সিলেবাসে আমরা কীভাবে এক্সাম হ্যাবিটটা তৈরি করব নিজেদের মধ্যে, সেই সব কিছু নিয়েই আজকে আমরা আলোচনায় আসবো আর কি। তো স্যার, সিলেবাসের কথাই যখন আপনি বলছেন, তো 2021-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে সিবিএসই বোর্ডে তাদের ম্যাথের সিলেবাসটা কি রয়েছে এবং তার নাম্বার বিভাজন কীরকম রয়েছে একটু যদি বুঝিয়ে দেন। আমাদের এবার যে সিবিএসই সাইটে যেটা দেওয়া হয়েছে, অন্য জায়গায় সোশ্যাল সাইটে অনেক ফেক নিউজও ঘুরছে আর কি। তো তোমরা সেগুলোর দিকে নজর না রেখে সিবিএসসি যেটা অরিজিনাল সাইট cbscnic.in, সেখান থেকে তোমরা দেখবে নিজেদের সিলেবাস। প্রথমে আমাদের সিবিএসসি বোর্ড দিয়েছিল রিডিউস সিলেবাস বলে, ডিলিটেড পোর্শনগুলো শুধুমাত্র উল্লেখ করে দিয়েছিল। এখন কিন্তু ওরা পুরো পার্ট করে প্রত্যেকটা ইউনিটের কী পোর্শন বাদ দেওয়া হয়েছে এবং কী পোর্শন রয়েছে এখন সিলেবাসে সেটা খুব সুন্দরভাবে এলাবোরেট করে দেওয়া রয়েছে ওখানে। প্রায় 30 থেকে 40% সিলেবাস রিডিউসড হয়ে গেছে। তোমাদের পরপর যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তোমরা ওয়েবসাইট থেকে সুন্দরভাবে পেয়ে যাবে। আমি ওখান থেকে পুরো জিনিসটাকে তুলে নিয়ে এসে যতটা সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করা যায় আমি করব আজকে। তো তোমাদের স্যাম্পল পেপারও অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো স্যাম্পল পেপার যেটা বেরিয়েছে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম করা হয়েছে, আগের থেকে এবারে মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জও হয়েছে। আগে তোমাদের 1, 2, 4, 6 এই প্যাটার্নে কোশ্চেন হতো, তো এখন 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস হয়ে গেছে। তো কোন মার্কসের প্রশ্ন কটা আসবে, কোশ্চেন কটা আসবে, কটা অ্যাটেম্প্ট করতে হবে, অপশন কটা পাবো, সেটা নিয়ে আমরা আসবো আর কি। তো প্রথমে আমি তাহলে শুরু করি যে রিডিউস সিলেবাস যেটা দিয়েছে সেই রিডিউস সিলেবাসটা প্রথমে আমাকে কপিটা নেট থেকে ডাউনলোড করতে হবে। অনেকের কাছে হয়তো আছেও আর কি, বিভিন্ন স্কুল প্রোভাইড করেও দিয়েছে। তো সেই সিলেবাস রিডিউসড কপিটা আমার হাতে আগে দরকার। প্রথম কাজ হচ্ছে আমার যে টেক্সট বুক
সেখান থেকে সেই রিডিউস সিলেবাসগুলোকে আমাকে ক্রস করে বাদ দিয়ে দিতে হবে, কারণ সেগুলো আর মাথায় রেখে এখন আপাতত লাভ নেই। জয়েন্টে সিলেবাস এখনও দেয়নি, জয়েন্টে যদি সিলেবাস দেয় তখন সেটার জন্য আলাদা করে ভাবনা চিন্তা করা যাবে। এখন যদি আমরা বোর্ডের কথাই ভাবি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে আমাদের রিডিউস সিলেবাস থেকে যে সিলেবাসগুলো অলরেডি বাদ, সেটা আমার টেক্সট বই থেকে বাদ দেবো। তারপর যে স্যাম্পল পেপারটা পাবলিশড হয়ে গেছে, সেই স্যাম্পল পেপারটাকে আমি কালেক্ট করব, সেটা ওয়েবসাইটে রয়েছে অ্যাভেলেবেল। সেখান থেকে আমি ওটাকে কালেক্ট করে আমার কী প্যাটার্নের কোশ্চেন আসছে সেটার থেকে আমি তুলে নিয়ে এসেছি, তোমরা নিজেরাও দেখবে আর কি। তো সেখানে কি রয়েছে, যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে, সেখানে টোটাল আমার 44 কোশ্চেন্স রয়েছে। খুব মজার ব্যাপার, অন্যবারের থেকে এবার খুব সুন্দর হয়েছে, যেটা মাত্র 10টা লং কোশ্চেন রয়েছে এবং বাকি সবগুলোই কিন্তু ভেরি শর্ট বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন। তার মানে 34টা অবজেক্টিভ টাইপ প্রশ্ন হয়ে যাচ্ছে 44-এর মধ্যে, আর মাত্র 10 কোশ্চেন তোমাদেরকে একটু লং অ্যাটেম্প্ট করতে হবে। তো এটা খুব ভালো জিনিস, যেটা আগে 6 মার্কসেরই 6 কোশ্চেন করতে হতো। তো 6 × 6 36টা লংয়ের মধ্যেই শুধু পড়ে যেত। তারপর 4 মার্কসের কোশ্চেন ছিল। তো এই বছরের জন্য যে নতুন স্যাম্পল পেপার বের করেছে সেটা খুব সুন্দর হয়েছে। সেখানে কিন্তু আমার 3 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন দিয়েছে এবং 1 মার্কসের কোশ্চেনটাকে একটু বাড়িয়েছে এবং 2 মার্কস দিয়েছে। তো আমি বলি কোন মার্কসের কোশ্চেন কি দিয়েছে। 1 মার্কসের কোশ্চেন রয়েছে আমার টোটাল 24, তার মধ্যে 16 হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন, আর 8 মার্কস যেটা রয়েছে সেখানে একটা নতুন জিনিস এবছর শুরু হয়েছে, সেটা হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডিটা সেখানে আবার অপশন থাকবে, ওটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, 5টা করে অপশন থাকবে, তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে অনলি 4, এনি 4 আর কি। তো ওখানে আমার 16 + 8 দ্যাট ইজ 24 হয়ে গেল 1 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেন আমার এখানে আসবে 10টা কোশ্চেন আসবে, তাহলে 10 × 2 20 মার্কস হয়ে গেল। তো 20 আর ওইদিকে 24 দ্যাট ইজ 44 মার্কস আমার হয়ে গেল। এবার বাকি যেটা থাকছে 3 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন হচ্ছে আমার 7টা অ্যাটেম্প্ট করতে হবে এখানে, আর 5 মার্কসের কোশ্চেন 3টে। তো 3 মার্কসের কোশ্চেন 7 দ্যাট ইজ 21 মার্কস ওখান থেকে আসবে, আর 5 মার্কসের হচ্ছে 3টে, তো 3 5 15 মার্কস আসবে আমার ব্রড কোশ্চেনগুলো। তো টোটাল 80 মার্কসের কোশ্চেন হবে। তো এখানে দুটো পার্ট করেছে অ্যাকচুয়ালি, যেটা স্যাম্পল পেপারটা আমরা হাতে পেয়েছি সেখানে দুটো পার্ট করেছে, পার্ট এ আর পার্ট বি। টোটাল 5টা সেকশন হয়েছে। তো পার্ট এতে দুটো সেকশন, সেকশন 1 এবং সেকশন 2। আমি প্রথমেই বললাম সেকশন 1টা হচ্ছে ওই 16 কোশ্চেন আসবে, যেটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে, আর সেকশন 2 যেটা সেটাতে কেস স্টাডি। কেস স্টাডি আর কিছুই না, একটা টপিক তোমাকে প্রথমে দেওয়া থাকবে, আইদার পিকচারে থাকবে অথবা তোমার কোনো একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, তার লেন্থ ডাইমেনশন এগুলো দেওয়া থাকবে আর কি। সেখান থেকে তোমাকে কিছু প্রশ্ন থাকবে, 5টা কোশ্চেন ওই একটা টপিকটার ওপরেই বেস করে থাকবে। এটা আমি একটু দেখছিলাম স্যাম্পল পেপারে, বা যেগুলো আমাদের যে স্যাম্পল পেপারগুলো বই বিভিন্ন বেরোয় অসওয়াল বা আরিহান্ত, দেখবে একটু খেয়াল করে ম্যাক্সিমা মিনিমা এবং প্রবাবিলিটি যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো থেকেই কিন্তু কেস স্টাডিটা আসার সম্ভাবনাটা বেশি, যেটা বোর্ড দিয়েছে আমাদেরকে। তো আমরা একটু ম্যাক্সিমা মিনিমা এবং প্রবাবিলিটির উপরে এই কেস স্টাডিটা নিয়ে করবো আর কি আলোচনা। তো কেস স্টাডিতে আমি বললাম যে 5টা এমসিকিউ করতে দেবে, তার মধ্যে এনি 4 অ্যাটেম্প্ট করতে হবে। তো দুটো থাকছে ওখানে কেস স্টাডি। তাহলে এটা হলো সেকশন 2। পার্ট বিতে 3টে সেকশন, সেকশন 3, সেকশন 4, সেকশন 5। সেকশন 3টা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, সেকশন 4টা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন, আর সেকশন 5টা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। তো এখানেও তোমাদেরকে ইন্টারনাল চয়েসও দেওয়া হয়েছে। আগে যেটা সিবিএসইতে এত ইন্টারনাল চয়েস ছিল না, এই বছর কিন্তু ইন্টারনাল চয়েসটা বেড়েছে আর কি আগের থেকে। তো অবজেক্টিভ টাইপের কোশ্চেন যেটা আমি বলছিলাম আর কি, যে 1 মার্কসের যেটা 16 অবজেক্টিভ কোশ্চেন আসবে, সেখানেও আমার 5টা অপশনাল থাকবে, অর থাকবে আর কি। তো আমি ওখানে 5টা অপশন এক্সট্রা পাচ্ছি। কেস স্টাডি তো বললাম 5টার মধ্যে 4টে করে আমাকে অ্যাটেম্প্ট করতে হচ্ছে। সেকশন 3 যেটা 2 মার্কসের কোশ্চেন যেটা আসবে, আমি বললাম 10টা কোশ্চেন আসবে ওখান থেকে, ওখানেও 3টে আমার ইন্টারনাল চয়েস থাকবে, ওখানে অর থাকবে 3টে কোশ্চেন। সেকশন 4 যেটা 3 মার্কসের কোশ্চেন, সেখানে দুটো অপশন থাকবে। সেকশন 5 যেটা 5 মার্কস, সেখানে 3টে কোশ্চেন আসবে বললাম 5 মার্কসের, 3টেতেই অপশন থাকবে। তো 3টের মধ্যে থেকে তুমি 6টা কোশ্চেন পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমাকে 3টে অ্যাটেম্প্ট করতে হচ্ছে মাত্র। তো আমি একটু দেখছিলাম যে ওখানে কোন জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি ওই 5 মার্কসের কোশ্চেনগুলোকে নিচ্ছে। তো সেখানে আমি দেখলাম যে তোমাদের যে 3D পার্টটা রয়েছে, 3 ডাইমেনশনাল জিওমেট্রি, সেখানে স্ট্রেট লাইন আর প্লেন যেটা রয়েছে, সেই স্ট্রেট লাইন প্লেনের উপর থেকে একটা কোশ্চেন আসছে, অ্যালজেব্রা পোর্শনের ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন আসছে, আর এলপিপি পার্ট,
এলপিপি পার্ট থেকে তোমাদের একটা কোশ্চেন আসছে। তার মানে ওই ব্রড কোশ্চেন যেটা আসছে সেখানে যে 3টে টপিক এখানে রয়েছে, আমি যেটা বললাম যে স্ট্রেট লাইন প্লেন থেকে একটা কোশ্চেন, ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন, আর এলপিপি থেকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম থেকে একটা প্রশ্ন আসছে। তো এই 3টে পার্ট কিন্তু খুব ইজি, এবং সেই পার্টটাকে ঢুকিয়ে দিয়েছে 5 মার্কসের কোশ্চেনে। তাহলে কি হচ্ছে, তোমাদের 5 মার্কসের কোশ্চেনটা কিন্তু মোটামুটি 15 কোশ্চেন, 15 মার্কসের যে কোশ্চেনটা হচ্ছে সেটা কিন্তু খুব ইজি জায়গায় চলে এসছে। যে স্ট্রেট লাইন আর প্লেন কিন্তু আর অন্য কোনো জায়গায় নেই। বাকি যে আমি স্যাম্পল পেপারটা দেখলাম সেখানে দেখছি শুধুমাত্র ওই 5 মার্কসের কোশ্চেনেই একমাত্র ঢোকানো হয়েছে। বাকি যেগুলো পার্টগুলো রয়েছে সেখানে কিন্তু ওই ভেক্টর থেকে প্রশ্ন আসবে, কিন্তু কোনো স্ট্রেট লাইন প্লেনের কোশ্চেন ওখানে নেই। ম্যাট্রিক্সের মধ্যে যেটা বললাম, অ্যালজেব্রা পার্টের মধ্যে ম্যাট্রিক্স থেকে আবার 5 মার্কস চলে আসছে। আর এলপিপি পোর্শনটা আগে যেটা সিবিএসসিতে ছিল কি ছিল না, প্রবলেম বেস ছিল, মানে তোমাকে পুরো ওয়ার্ড প্রবলেমটা পড়তে হতো, তারপরে এলপিপিটাকে ফর্মুলেট করতে হতো, দেন সলভ করতে হতো। এখন কিন্তু ফর্মুলেশন পার্টটাকে অমিট করে দেওয়া হয়েছে। তার মানে শুধুমাত্র আমার হাতে রয়েছে শুধু ফরমেশনটা দেওয়া থাকবে, তোমাকে খালি গ্রাফে ওটাকে সলভ করতে হবে। তার মানে ওই জায়গাটা আমার অনেকটা সিলেবাস রিডিউসড হয়ে গেছে। তাহলে আমার 3D ম্যাট্রিক্স আর এলপিপি এই 3টে যদি আমি করে নিই, তো 5 মার্কসে 3টে কোশ্চেন আমি ইজিলি অ্যাটেম্প করতে পারবো। ওখানে আমি 3টেতেই অপশানও পাবো, এমন নয় যে যেটা এসছে সেটাই করতে হবে। এটা একটা খুব ভালো জায়গা তৈরি হয়েছে আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেবাসটা কিন্তু বোর্ড থেকে ছাত্রছাত্রীদের একদম মানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই করা হয়েছে, যাতে করে পরিস্থিতিটা যেহেতু এত এর মধ্যে দিয়ে যাচ্ছে, ক্লাস চলছে না আর কি, ছেলেদের যাতে ফরে থাকে সেই হিসাব মাথায় রেখেই করেছে, খুব সুন্দরভাবেই করেছে আর কি। আর সিলেবাস রিডিউস যেটা করেছে, যেটা আমি বলছিলাম আর কি, সিলেবাস রিডিউস মধ্যে যে জিনিসগুলোকে বাদ দিয়েছে সেগুলো এত সুন্দরভাবে বাদ দিয়েছে যেগুলো আমার একটার সঙ্গে একটা রিলেটেড নয়, এমন টপিকগুলোকে বাদ দিয়েছে। যেমন অ্যালজেব্রা থেকে আমার বাদ দিয়ে দিয়েছে ডিটারমিনেন্ট পোর্শনটাকে। ডিটারমিনেন্টের শুধু ভ্যালুটাকে বের করা রয়েছে, তার মধ্যে যে ডিটারমিনেন্টের প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি পোর্শনটা বাদ দিয়েছে। এবং এটা বলে রাখি যে মানে অ্যালজেব্রার মধ্যে এই ডিটারমিনেন্ট জিনিসটা একটু ক্রিটিক্যাল ছিল, যেটার প্রুফগুলো অনেক সময় একটু বাচ্চাদের সলভ করতে গিয়ে আটকে যায়, সেই জায়গাটাও কিন্তু রিডিউসড হয়ে গেছে। তার মানে অ্যালজেব্রা পোর্শনে যে বাকি পোর্শনগুলো রয়েছে সেইগুলো কিন্তু খুব সুন্দর, ছেলেরা অবভিয়াসলি এগুলো খুব ইজিলি সলভ করে নিতে পারবে। এলপিপিতে যেটা বললাম যে ফর্মুলেশন করতে হবে না। তারপর এমনি রিলেশন ফাংশন যেটা ছিল সেখান থেকে আমার ইনভার্স ফাংশন বলে যে পোর্শনটা সেটাকে রিডিউস করে দিয়েছে। ক্যালকুলাস থেকেও আমার রেলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম ওগুলোকে বাদ দিয়েছে। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ পোর্শনটাকে বাদ দিয়ে দিয়েছে। তারপর আমি আসছি ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমার 2-3টে টপিক বাদ দিয়েছে, মানে পুরো ফর্মুলা বাদ দিয়ে দিয়েছে, মানে ফর্মুলা রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো বাদ চলে যাচ্ছে ওখান থেকে। আর থাকছে ওই লিমিট অফ সাম যেটা ছিল ইন্টিগ্রেশনে, সেই পোর্শনটাও বাদ দিয়ে দিয়েছে। আর প্রবাবিলিটি লাস্টের দিকে যে দুটো চ্যাপ্টার ছিল, মানে র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন আর ছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেই দুটো টপিক বাদ দিয়ে দিয়েছে। মানে প্রবাবিলিটিতে আমার পড়ে রয়েছে শুধুমাত্র কন্ডিশনাল প্রবাবিলিটি আর বেজ থিওরাম, আর র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনে জাস্ট বেসিক পার্টটা রয়েছে সেখান থেকেই, বা কন্ডিশনাল প্রবাবিলিটি, এই দুটো থেকেই কিন্তু ওই কেস স্টাডির যে কোশ্চেনটা আসবে বললাম প্রবাবিলিটি থেকে, ওখান থেকে আমি দেখলাম ওই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আসার চান্সটাই বেশি। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে শর্ট কোশ্চেন থাকে 16 নাম্বার, হ্যাঁ, শর্ট কোশ্চেন থাকছে 16 + 8, দ্যাট ইজ 24 1 মার্কসের কোশ্চেন। তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে ছাত্রছাত্রীদের যে ব্রড কোশ্চেন যেগুলো থাকে সেগুলো করতেও তাদের বেশি সুবিধা, এবং যে গণিতের ক্ষেত্রে যদি বলি আমি, ম্যাথের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার দিতে একটু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। তো সেক্ষেত্রে কি বলবেন যে কিভাবে তারা প্র্যাকটিস করবে, কিভাবে তারা প্রস্তুতি নেবে এই ব্যাপারে? হ্যাঁ, একটা ট্রিকটা আমাকে ফলো করতে হবে, যাতে করে আমি আমার তো আর মাত্র 3 থেকে 4 মাস, আমরা জানি না কখন এক্সাম হবে আর কি, এখনো কোনো বোর্ড এখনো ডিক্লেয়ার করেনি আর কি। আমরা কোনো এমনি সোশ্যাল সাইটে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেই সব নিউজ দেখে আমার লাভ নেই। অ্যাকচুয়ালি বোর্ড যতক্ষণ না ডিক্লেয়ার করছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না কখন এক্সাম হবে। তো এমনি নর্মালি আমাদের মার্চ মাসে এক্সাম হয় আর কি। তো আমরা মার্চটাকে যদি মাথায় রাখি তো আমাদের হাতে আর 3 মাস সময় রয়েছে। তো আমরা কি করব, আমাদের হাতে রয়েছে এনসিইআরটি বই। তো ফার্স্ট হচ্ছে আমাকে এনসিইআরটি বই থেকে আমি যেটা বললাম রিডিউস সিলেবাসগুলোকে ক্রস করে বাকি যে পোর্শনগুলো রয়েছে সেটাকে আমাকে আগে শেষ করে নিতে হবে। তোমার কাছে রেফারেন্স বই যাই থাকুক, আর ডি শর্মা থাকতে পারে, আর এস অরগাল থাকতে পারে, এসএনদে থাকতে পারে, কিন্তু তোমাকে ওই এনসিইআরটি বুকটা কিন্তু কমপ্লিটলি সলভ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এনসিইআরটি বুকটাকে আমি পুরো কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর যদি আমার হাতে সময় থাকে, আমি সব ছাত্রছাত্রীদের কাছে সময় থাকবে সেরকমটা নয়, যাদের হাতে সময় থাকবে তারা হয়তো রেফারেন্স বই কিছু ফলো করলো। তারপর আমাকে চলে যেতে হবে পাস্ট ইয়ারের কোশ্চেন।
ফার্স্ট ইয়ারে কোশ্চেনে কিন্তু আমাকে মাথায় ওটাই রাখতে হবে যে রিডিউস সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে বাদ দিয়ে বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিক থেকে কি কি কোশ্চেন এসছে সেটা খুব ভালো হয়। মার্কেটে দেখবে এখন চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের বই পাওয়া যায়। তো তুমি যে চ্যাপ্টারটা যে কোনো একটা চ্যাপ্টার ধরলে, তুমি শুরু করলে, সেখান থেকে এনসিইআরটি আগে কমপ্লিট করে নিলে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে কি কি এসছে লাস্ট 5 to 10 ইয়ার্স, 10 ইয়ার্স করতে পারলে খুবই ভালো। অ্যাটলিস্ট 5 ইয়ার্স তো তোমাকে দেখতে হবে যে কি কি কোশ্চেন ওখান থেকে প্রিভিয়াস ইয়ারে এসছে, সেগুলোকে তুমি আগে সলভ করলে তারপর তুমি চলে যেতে হবে তোমাকে স্যাম্পল পেপার, যেগুলো আমার বই পাওয়া যায় অসওয়াল বা আরিহান্ত। অসওয়াল বইটা খুবই ভালো আর কি, এবং ওটা যে স্যাম্পল পেপার সিবিএসসি পাবলিশ করেছে সেইটা ওরিয়েন্টেড করেছে আর কি। তো তোমরা যে কোনো একটা বই যেগুলো মার্কেটে রয়েছে অ্যাভেলেবেল, সেখান থেকে তুমি একটা বই তুলে নিয়ে তোমাকে স্যাম্পল পেপার সলভ করতে হবে। এটা হচ্ছে মেন ট্রিক। তুমি এনসিইআরটি বা ফার্স্ট ইয়ার প্লাস তুমি স্যাম্পল পেপার করো তাতেও হবে, তোমার কাছে রেফারেন্স বই থাকলে করো, কিন্তু এনসিইআরটি অবশ্যই করতে হবে। এক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে এখন তো আমরা সকলে জানি যে সকলে গৃহবন্দী অবস্থায় রয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে, তো এই ম্যাথের মতো একটা সাবজেক্ট যেখানে হাতে কলমে একদম শেখানোর, শিক্ষকরা শেখান ছাত্রছাত্রীদের, তো সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা এটা কি আদৌ মানে সম্ভব অনলাইন ক্লাসের মাধ্যমে সেই রকম যে একটা যেটা শ্রেণীকক্ষে বসে ম্যাথের মতো, বিশেষ করে ম্যাথ সাবজেক্টের জন্য বলছি, তো সেটা কিভাবে সম্ভব সত্যি হচ্ছে? এটা খুব প্রবলেম আর কি। মানে যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট সেগুলো আমরা তাও আর কি অনলাইনে থেকে বুঝে নিচ্ছি, বা স্যারেরা কিছু ভিডিও বানিয়ে দিচ্ছেন, সেগুলো আমরা ইউটিউব বা যে কোনো মাধ্যমে আর কি উনারা শেয়ার করছেন, আমরা হয়তো অবসর সময় আমরা সেগুলো দেখে নিচ্ছি আর কি। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ওটা অ্যাকচুয়ালি বোর্ড ওয়ার্ক থাকে পুরোটাই। আমাদের ছেলেদের মধ্যে নেটওয়ার্ক হাতে কলমে করার একটা ব্যাপার রয়েছে। তারপর সব থেকে বড় ব্যাপার, ছেলেরা হয়তো কিছু প্রশ্ন রয়েছে, একসাথে এতজন পড়ছে, তারা সবাই সব প্রশ্নটা করে উঠতে পারছে না, বা একটা বোর্ড ওয়ার্ক দরকার হয়। তো সেক্ষেত্রে আবার নেটওয়ার্কের প্রবলেম একটা বিশাল অ্যারাইজ করছে এখন বর্তমানে, যে নেটওয়ার্ক প্রবলেমটাও ঠিকঠাক হচ্ছে না। তো কিছু ছেলে লিভ করে যাচ্ছে, আবার সে জয়েন করছে, তখন হয়তো কিছুটা টপিক এগিয়ে যাচ্ছে স্যার যেটা পড়াচ্ছেন। তো এটা একটা বিশাল সমস্যা ছেলেদের ম্যাথ পড়ার জন্য, সত্যিই খুব সমস্যা আর কি। তো সেক্ষেত্রে তোমরা যেটুকু যা বুঝেছো আর কি স্কুলে বা কোচিং সেন্টারে, বা যেভাবে তোমরা কালেক্ট করছো যেটুকু আর কি, তোমরা আগে সিলেবাসটা শেষ করে নাও, যে রিডিউস সিলেবাস যেটা আমাদের আছে পোর্শন, সেটাকে শেষ করে নাও, দিয়ে তারপরে নিজেরা একটা টাইম ফ্রেম তৈরি করো। দেখো তোমাদের স্কুল থাকবে, তোমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে, তোমাদের কোচিং ক্লাসে থাকবে, সব কিছুই থাকবে, খেলাধুলা থাকবে, খাওয়া দাওয়া থাকবে, কিন্তু তোমাকে একটা টাইম ফ্রেম বানিয়ে নিতে হবে যাতে করে তোমার সেলফ স্টাডিটা ঠিকঠাক থাকে। সেলফ স্টাডি বলতে তোমার নিজের প্রিপারেশন একদম, যেখানে তুমি তোমার টপিকগুলো যেগুলো আছে সেই টপিকগুলো তুমি কতটা এক একটা টপিক ধরে ধরে তোমার ক্লিয়ার হচ্ছে কিনা সেটা তুমি দেখো, তুমি প্র্যাকটিস রাখো কন্টিনিউয়াসলি। এবং সেই প্র্যাকটিস করার প্রসেসটাও আমি বললাম যে টেক্সট বুক করো, সে টেক্সট বুকে একটা চ্যাপ্টারকে তুমি আগে কমপ্লিটলি সলভ করো, যা যা এক্সারসাইজের সাম রয়েছে, তারপর তুমি সেটা প্রিভিয়াস ইয়ারে যে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোকে সলভ করো, তারপর তুমি স্যাম্পল পেপার ফলো করে 10টা স্যাম্পল পেপার সলভ করো ওই টপিকের উপরে, তাহলে তোমার এটা ওই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট রেডি হয়ে যাবে। এটা তোমাকে তোমার টাইম বের করতে হবে, অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স তো তোমাকে টাইম রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই, শুধু ম্যাথের জন্য নয়। তো আরও একটা বিষয়, যে আপনি বললেন যে সিলেবাসের মধ্যে অনেক কাটছাট হয়েছে, তো সেক্ষেত্রে এমন কিছু কিছু চ্যাপ্টার আমাদের থাকে তো যেগুলো একটু হয়তো বেশি যত্নশীল হয়ে আমাদের প্র্যাকটিস করতে হয়, তো সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলোর ওপরে ছাত্রছাত্রীরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ দেখো, তোমাদের যে সিলেবাস এখন বর্তমানে যে সিলেবাসটা হয়েছে আর কি, রিডিউস সিলেবাস যেটা বলা হচ্ছে, সেখানে তোমার কি কি চ্যাপ্টার রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসছে আমি সেটা আগে বলে দিই। তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন টপিকগুলো আমি আগে পড়বো এবং কোনগুলো আমাকে বেশি নজর দিতে হবে। দেখো আমি যেটা দেখলাম, ইউনিট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন যেটা সিবিএসসি পাবলিশ করেছে আর কি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিলও যেটা পাবলিশ করেছে, ওরা সিলেবাস একটা দিয়েছে, সেই সিলেবাসটা শুধু কী কী পোর্শন বাদ দিয়েছে সেইটা দিয়েছে, কিন্তু সিবিএসসিও সেটাই করেছিল প্রথমে। তারপর কি করলো সিবিএসসি, একটা পুরো সিলেবাসই দিয়ে দিল এই বছরের জন্য কি সিলেবাস হবে, সেটা আশা করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকেও আমরা পাবো আর কি। স্যাম্পল পেপার এখন আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে পাইনি, ওটাও হাতে পেয়ে যাবো, তারপর আমরা বুঝতে পারবো যে ওদের কোশ্চেন প্যাটার্নও কি হবে, তো তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে পারবে। তো আমি আসছি আগে, যেহেতু আজকে সিবিএসসি নিয়ে আলোচনা করছি, তো সিবিএসসি যে সিলেবাসটা দিয়েছে সেখানে কোন কোন চ্যাপ্টারে কত মার্কসের কোশ্চেন আসবে সেটাও একটু আলোচনা করে নিই। রিলেশন ফাংশন যেটা তোমাদের প্রথম ইউনিট, সেখান থেকে 8 মার্কসের কোশ্চেন আসবে। অ্যালজেব্রা পোর্শন যেটা রয়েছে সেখান থেকে 10 কোশ্চেন্স আসবে। আমি বললাম অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স যেটা 5 মার্কসের একটা কোশ্চেন আসছে, তো 10 থেকে 5 চলে গেলে আর 5 মার্কস থাকছে, যেটা ওই 1, 2 এই মার্কসের কোশ্চেন আসবে। ক্যালকুলাস একটা বড় জায়গা, ক্লাস 12-এ তোমাদের ক্যালকুলাসটাই হচ্ছে মেন। তো ওখানে রয়েছে দুটো ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা রয়েছে সেখান থেকে 17 মার্কসের কোশ্চেন আসবে, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটা রয়েছে সেখান থেকে 18 মার্কসের কোশ্চেন আসবে। টোটাল এখান থেকে 17 + 18 দ্যাট ইজ 35 মার্কস আসবে ক্যালকুলাস পোর্শন থেকে। ভেক্টর আর 3D
যেটা ভেক্টর অ্যালজেব্রা এবং 3Dর মধ্যে হচ্ছে স্ট্রেট লাইন এবং প্লেন, সেখান থেকে তোমার 14 কোশ্চেন আসবে। আমি এখানেও আর একটু বলে রাখি, এই 14 কোশ্চেনের মধ্যে তোমার একটা লং কোশ্চেন আসছে। আমি প্রথমে বললাম স্ট্রেট লাইন আর প্লেন থেকে একটা লং কোশ্চেন 5 মার্কসে চলে আসছে। তো 14 থেকে 5 যদি বাদ দিয়ে দিই, বাকি রিমেনিং 9 মার্কস থাকছে আমার আগের যে সেকশনগুলো রয়েছে সেখান থেকে আসবে। তারপর রয়েছে এলপিপি। এলপিপি থেকে শুধু একটি লং কোশ্চেনই আসবে, তো ওখান থেকে আমি খালি একটা লং কোশ্চেন করার জন্যই অ্যাটেম্প্ট করব, এবং খুব ইজি জায়গা একটা। আমি বললাম যে ওখান থেকে অনেকটা জিনিস রিডিউস করে দিয়ে শুধুমাত্র ফরমেশনটা থেকে খালি সলভ করতে হবে, সেটা 5 মার্কসেরই আসছে, সেটা লং কোশ্চেনের জন্য আসবে। আর প্রবাবিলিটি থাকে 8 কোশ্চেন আসছে। তো প্রবাবিলিটি থেকেও আমি প্রথমে বললাম কেস স্টাডিতে একটা প্রবাবিলিটি ঢুকিয়ে দিচ্ছে, কন্ডিশনাল প্রবাবিলিটি। তো ওটা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আর 4 মার্কস থাকছে রিমেনিং সেকশনগুলোর জন্য। তা টোটাল যে আমার 80 মার্কস, সেখান থেকে আমি একবার রিপিট করছি, রিলেশন ফাংশন 8 মার্কস, অ্যালজেব্রা 10 মার্কস, ক্যালকুলাস হচ্ছে ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল করে 17 + 18 করে 35 মার্কস, ভেক্টর 3D থেকে আসছে 14 মার্কস, এলপিপি থেকে 5 মার্কস, আর প্রবাবিলিটি হচ্ছে 8 মার্কস। এরপর তুমি কোন চ্যাপ্টারগুলোকে বেশি কেয়ার করবে, দেখো একটা সিকোয়েন্স করা দরকার যে কোন চ্যাপ্টারগুলোকে আমি আগে ফলো করব আর কোন চ্যাপ্টারগুলোকে পরে করব। আমার যদি আমি একটু দেখি যে অ্যালজেব্রা যে রয়েছে, তোমাদের ম্যাট্রিক্স রয়েছে, ওখান থেকে ডিটারমিনেন্ট পোর্শনটা বাদ দিয়ে দিয়েছে। তো এই অ্যালজেব্রা পোর্শনটা কিন্তু খুব ইজি টপিক এবং ওখান থেকে 10 মার্কস কোশ্চেন আসছে। তো আমার মনে হয় প্রথমে অ্যালজেব্রা যেটা রয়েছে সেটাকে আগে ক্লিয়ার করে নাও, তারপরেই চলে যাও এলপিপিতে। এলপিপি একটা 5 মার্কসের কোশ্চেন আসবে বললাম লংয়ে, তাহলে তুমি এলপিপিটা কমপ্লিট করে নিলে 10, 5, 15 মার্কস কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এসো রিলেশন এবং ফাংশন। রিলেশন ফাংশন জায়গাটা খুব ইজি, ক্লাস 11-এ অলরেডি তোমরা করেছো, তারই একটু বেশি ধাপ এখানে রয়েছে, এবং ক্লাস 11-এর থেকে এবং ইজি পোর্শন এখানে রয়েছে। তো এই চ্যাপ্টারটাও খুব ইজির মধ্যেই রয়েছে, তো এটা 8 মার্কসের রয়েছে। তাহলে আমার হলো 10 অ্যালজেব্রা, 5 মার্কস হলো এলপিপি, 8 মার্কস হলো রিলেশন ফাংশন। তারপরে চলে আসো প্রবাবিলিটি। প্রবাবিলিটির মধ্যেও রিডিউস করে দিয়েছে, দুটো চ্যাপ্টার বাদ চলে গেছে ওখানে। তো কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে একটা কেস স্টাডি আলোচনা করে নেবে, মানে কেস স্টাডির জন্য একটু পড়াশোনা করবে, ওগুলো স্যাম্পল পেপারে পেয়ে যাবে কেস স্টাডি কেমন দেখতে হবে। কেস স্টাডি অ্যাকচুয়ালি সিবিএসই বোর্ডে আগেও ছিল, ওটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে এসছে আর কি এই বছর। তো কেস স্টাডি একটা আলোচনা করব, আর প্রবাবিলিটি থেকে আমরা লং কোশ্চেন কি আসবে সেটা একটা ব্যাপার রয়েছে, ওখান থেকে লং কোশ্চেনের জন্য 5 মার্কসের জন্য আমরা অ্যাটেম্প্ট করার জন্য প্রস্তুতি নেব। আর আছে ভেক্টর প্লাস 3D। ভেক্টর প্লাস 3Dর মধ্যে প্রবাবিলিটির পর আমরা ভেক্টর প্লাস 3D করব। এখানে একটু সবারই প্যানিক হয় যে আমি স্ট্রেট লাইন বা প্লেন স্যার করতে পারছি না। তো আমার মনে হয় স্ট্রেট লাইন প্লেন যদি একটু গুরুত্ব দিয়ে পড়ো, এই ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও, এই জিনিসগুলো যদি মাথায় রেখে খুব সুন্দর করে করো, খুব একটা কঠিন নয়। তো টোটাল যদি আমি এই পোর্শনটা দেখি, ক্যালকুলাসটাকে যদি বাদও দিই না, 35 মার্কস ক্যালকুলাস থেকে আসবে, বাকি 80 মার্কসের মধ্যে কিন্তু 45 মার্কস যেটা অ্যালজেব্রা, এলপিপি, রিলেশন ফাংশন, প্রবাবিলিটি আর ভেক্টর 3D থেকে চলে আসছে। এরপর এইগুলো আগে কমপ্লিট করে নাও, তারপরে হাত দাও ক্যালকুলাসে, কারণ ক্যালকুলাস একটা ভাস্ট জায়গা, ওখানে পরপর সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা এক্সারসাইজ গেছে। তো ওখানে তুমি একটা এক্সারসাইজকে অমিট করে আরেকটা এক্সারসাইজে যেতে পারবে না। তো তোমাকে ক্যালকুলাসটা করতে গেলে কিন্তু পুরো টানা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে ক্যালকুলাসটাকে লাস্টে করো, আগে এই ছোটো ছোটো চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করে নাও, দিয়ে লাস্টে আমরা ক্যালকুলাসে হাত দেবো, যেখানে 35 মার্কস আমার আছে, ওখান থেকে আসবে আর কি। তো একটু যদি সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন করি, যে আপনি একজন টিচার হিসাবে কি বলবেন এটাতে, যে ম্যাথ মানে ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা ভীতি থাকে সেটা ছোট থেকে, যে ম্যাথ মানে খুব শক্ত একটা জটিল একটা বিষয়, এরকম একটা ধারণা থেকে থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে। তো সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হয় যে বেসটা তাদের শক্ত হয় না, ভিতটা শক্ত হয় না। তো সেক্ষেত্রে একজন টিচার হিসেবে কি বলবেন ছাত্রছাত্রীদের, কিভাবে তারা এই ভিতটা শক্ত করবে? অ্যাকচুয়ালি ম্যাথটা প্রথমেই আমাদের বাড়ির লোকেরাই অ্যাকচুয়ালি বেশি এটাকে নেগেটিভ দিকে নিয়ে চলে যায়, যে ম্যাথ মানে খুব জটিল জিনিস, ম্যাথ জিনিসটা সবাই করতে পারে না আর কি। এইসব বিভিন্ন আলোচনা চলতে থাকে, বন্ধুদের মধ্যে অনেক আলোচনা থাকে, মাথায় প্রথম থেকেই ঢুকে যায় কি ম্যাথ মানেই খুব কঠিন। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না, ম্যাথটাকে ভালোবাসতে হবে এবং সবসময় একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে কি আমি পারবো করতে কমপ্লিট। তোমরা জানো ম্যাথে একটা জোকস হয় কি মড ফাংশন হয়ে যাও নিজে। মড ফাংশন মানে আমি কখনোই নেগেটিভ হব না, আমি সবসময় পজিটিভ থাকবো। আমাকে অনেকে নেগেটিভ পথে নিয়ে যাওয়ার জন্য অনেকে ইনফ্লুয়েন্স করবে। বিভিন্ন জায়গায় কোনো ইউটিউবে দেখছি সেখানে ম্যাথ নিয়ে খুব হাস্যকর আলোচনা হচ্ছে, মানে ম্যাথ জিনিস মানেই খুব জটিল জিনিস আর কি। এই জিনিসগুলো নেগেটিভিটি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তুমি কিন্তু পারবে করতে। তোমার একজন ভালো গাইডেন্স দরকার
এবং নিজের একটা তাগিদ দরকার যে আমি এটা পারবো করতে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা 5-6 পর্যন্ত ম্যাথ একদমই তাদের ভালো লাগতো না, তারপরে হঠাৎ করে তারা বললো কি স্যার ম্যাথ করতে এখন ভালো লাগছে। তার মানে কি তারা ঠিক পথে পরিচালিত হয়নি অ্যাকচুয়ালি, মানে গাইডেন্সটা তাদেরকে সবসময় নেগেটিভিটির মধ্যেই নিয়ে গেছে, তাই জন্য ওরা একটু ম্যাথটাকে একটু ভালোই বাঁচতে পারেনি। অ্যাকচুয়ালি ম্যাথ যদি তুমি ভালোবাসো, ম্যাথকে দিয়ে যদি তুমি খারো, তো এমন একটা সময় আসবে যে তোমার সবসময় ম্যাথ করতে ইচ্ছা করবে, এবং এমন হবে দেখবে তুমি ফিজিক্সের পেপারের মধ্যেও ম্যাথ সলভ করছো, মানে তোমার পাশে হয়তো স্যাম্পল পেপার একটা পড়ে রয়েছে ম্যাথের, তুমি দেখবে ফিজিক্স করতে করতে আর ভাল লাগছে না, তখন ম্যাথ করতে শুরু করে দেবে। তো অ্যাকচুয়ালি তোমাকে ম্যাথটাকে ভালোবেসে ম্যাথটাকে নিয়েই চলতে হবে আর কি অ্যাকচুয়ালি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তুমি সায়েন্সের যে কোনো সাবজেক্টেই যাও না কেন, ফিজিক্সে যাও, কেমিস্ট্রিতে যাও, বায়োলজিতে যাও, তোমার ম্যাথ কিন্তু পিছনে ছাড়বে না। ইভেন জয়েন্টেও যদি তুমি চলে যাও ইঞ্জিনিয়ারিং লাইনে, সেখানেও কিন্তু ম্যাথ তোমার সঙ্গেই থাকবে। সুতরাং ম্যাথটাকে তো বাদ দিয়ে হবে না, তাকে তো মাদার অফ সায়েন্স বলা হয় ম্যাথকে অ্যাকচুয়ালি। তো ম্যাথ জিনিসটাকে তোমাকে ভালোবেসে, এবং যেটুকু সিলেবাস রয়েছে, তোমার হয়তো সব চ্যাপ্টার ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, তুমি সেই চ্যাপ্টারগুলো কম করো, যে চ্যাপ্টারগুলো তোমার ভালো লাগে। এমন হতে পারে না যে কোনো চ্যাপ্টারই তোমার ভালো লাগে না, কিছু চ্যাপ্টার আছে যেগুলো থিওরি বেস চ্যাপ্টার আছে, কিছু আছে ক্যালকুলেটিভ আছে, তো তোমার হয়তো ক্যালকুলেশন ভালো লাগে, তুমি ক্যালকুলেটিভ করো। তোমার হয়তো থিওরি টাইপের জিনিস পড়তে ভালো লাগে, তুমি থিওরি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নাও। তো অবশ্যই তুমি তোমার চয়েস, তুমি কোন দিকগুলো আগে করবে, তুমি কোনগুলো করবে না। তো সেইভাবে এগোলে আমরা অবশ্যই ম্যাথটাকে নিজেদের তাগিদে আনতে পারবো, অবশ্যই আনতে পারবো। আরও একটা সমস্যা হয় ছাত্রছাত্রীদের, সেটা মাধ্যমিক বলুন বা উচ্চ মাধ্যমিক বলুন, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তারা ঘাবড়ে যায় এবং টাইম ম্যানেজমেন্টের একটা ভীষণ একটা প্রবলেম দেখা যায়। তো সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এটা সত্যি একটা খুব ভালো প্রশ্ন যে আমি এক্সাম হ্যাবিটটা তৈরি করব আমার স্কুল, মানে বাড়িতেই আমি তৈরি করব। আমি এক্সামে গিয়ে একদম স্টেজে গিয়ে আমার টাইম কনজিউম হচ্ছে না, আমি ঠিক ম্যানেজমেন্ট করতে পারছি না, আমার কোন কোশ্চেনগুলো আগে করা উচিত ছিল, কোনগুলো পরে করা উচিত ছিল। এটার জন্য আমার মনে হয় প্রথমেই তোমরা বাড়িতে যখন তোমাদের টেক্সট বই কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার সলভ হয়ে যাচ্ছে, তারপর তোমরা কি করো কি এক্সাম প্র্যাকটিস তৈরি করো। এক্সাম হ্যাবিট যদি তৈরি না করতে পারো, তাহলে কিন্তু তোমার একটু পরীক্ষার সময় গিয়ে তোমার এই ম্যানেজমেন্টে একটা প্রবলেম তৈরি হবে। তো কীভাবে তুমি এটাকে এগোবে, মানে এই পেপার কীভাবে তুমি অভ্যস্ত হবে, কোন সেকশনের জন্য বেশি টাইম রাখবে, কোন সেকশনটা আগে করবে, এরকম অনেক প্রশ্ন তোমাদের মধ্যে আসে আর কি। তো সেটা হচ্ছে তোমাকে বাড়িতে একটা টাইম ঠিক করতে হবে, যে টাইমটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা উইকেন্ড হতে পারে, কোন উইকেন্ডে তোমাদের যেহেতু স্কুল ক্লাস থাকছে না আর কি, তো স্কুলে ক্লাস না থাকলে সেই টাইম পিরিয়ডটা, যেটা 4-5 ঘন্টা তোমরা স্কুলে কাটাচ্ছিলে, সেই টাইম পিরিয়ডটাই তুমি একটা করে টেক্সট দিতে শুরু করো ডেলি। সেটা ম্যাথে হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বেঙ্গলি হতে পারে, যে কোনো সাবজেক্টের উপরে তুমি একটা টপ স্যাম্পল পেপার বের করো। যে স্যাম্পল পেপার বের করে তুমি একটা হ্যাবিট তৈরি করো কি কীরকম হতে হবে। আমি কয়েকটা বলি, 4-5টা পয়েন্ট বলি। তোমাকে একটা প্রপার এনভায়রনমেন্ট তৈরি করতে হয় প্রথমে। তোমার পরীক্ষা দেওয়ার মতো একটা এনভায়রনমেন্ট রাখো, অবশ্যই সেটা টাইম বাউন্ডের মধ্যে। দেখবে তোমাদের এখন সব বোর্ডেই আছে, সেটা সিবিএসসি নয়, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলেও আছে, 15 মিনিট সময় দেওয়া হয় কোশ্চেন রিডিং করার জন্য। তো তুমি ওই হ্যাবিটটা তখন থেকেই তৈরি করো, যখন বাড়িতে তুমি করছো, পরীক্ষা দিচ্ছ, তখন তুমি ওই হ্যাবিটটাও তৈরি করো কি আমি 15 মিনিটস আমি কোশ্চেনটা পড়বো। শুধু কোশ্চেনটা পড়া নয়, আমি কোন কোন কোশ্চেনগুলো সিলেক্ট করব সেটা আমাকে ঠিক করতে হবে ওই সময়ের মধ্যে, কোনগুলো অ্যাটেম্প্ট করবো আর কি। তারপর 15 মিনিটস যে আমি কোশ্চেনটা করে কোন সেকশনটা আগে সিলেক্ট করব, মানে এমন নয় কি আমাকে সেকশন 1 থেকেই স্টার্ট করতে হবে। সেকশন 1, 2, 3, 4, 5 যে 5টা সেকশন রয়েছে, আমি কোন সেকশনটা আমি নিজে সিলেক্ট করব। এটা কোনো টিচার তোমাকে বললো তুমি সেকশন 5 থেকে স্টার্ট করো, বড় কোশ্চেনগুলো আগে করে নাও, তারপরে বাকি সময়টা তুমি করো, সেটা নয় কিন্তু। সেটা হচ্ছে তোমার সিলেকশন হচ্ছে তোমার, তুমি আগে পুরো কোশ্চেনটা স্টাডি করো, দিয়ে দেখো যে তোমার সেকশনগুলোর মধ্যে তুমি কোন সেকশনটাই এক্সপার্ট, মানে তোমার কোনটা ভালো লাগছে, তুমি কোনটা ভালো করতে পারবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট। তো কোনো একটা খাতা স্যার যখন দেখছেন, কোনো এক্সামিনার দেখছেন, তখন কিন্তু তার ফার্স্ট ইমপ্রেশনটা খুব ম্যাটার করে। তো তুমি এমন একটা সেকশন সিলেক্ট করো যেটা তুমি খুব ভালো পারবে, তো সেই একটা সেকশন তুমি সিলেক্ট করে নাও, সেই সেকশনটা নিয়ে তুমি স্টার্ট করো। তারপর হচ্ছে পুরো এক্সামটা তুমি টাইম পিরিয়ড যেটা আছে তোমার, সেই টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট করো। তারপরের কাজ হচ্ছে সেলফ অ্যানালিসিস। সেলফ অ্যানালিসিস জিনিসটা কি, এরপর তোমাকে দেখতে হবে তোমার ড্রব্যাক কোথায় কোথায়, তুমি কোন কোন চ্যাপ্টারের কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারছো না, সেগুলো তোমাকে পড়তে হবে। কোন কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে তোমার বেশি সময় লেগে যাচ্ছে, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তুমি অবজেক্টিভ কোশ্চেনগুলো ফাস্ট করতে পারছো কি লং কোশ্চেনগুলো ফাস্ট করতে পারছো, সেটা তোমাকে একটু অ্যানালিসিস করতে হবে।
আর করতে হবে তোমার উইক পয়েন্ট কোন জায়গায় রয়েছে, সেই উইক পয়েন্টগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করে নিতে হবে বাকি যে সময়টা রয়েছে সেই সময়ের মধ্যেই। তাহলে তোমাকে এক্সাম হ্যাবিটটা বাড়িতে বসেই তৈরি করতে হবে। সেই তৈরিটা যদি তুমি ভালো করে করতে পারো, তোমার এক্সাম হলে গিয়ে আর কোনো ভীতি থাকবে না, কারণ তোমার কাছে পুরো জিনিসটাই রেডি হয়ে থাকবে যে আমার হ্যাবিটটাই তৈরি হয়ে গেছে কি আমি 15 মিনিটস কোশ্চেন পড়বো, আমি কোশ্চেন তার মধ্যে সিলেক্ট করে নেবো কোন কোন কোশ্চেন অ্যাটেম্প করবো, কোন সেকশনটা দিয়ে আমি স্টার্ট করবো আমার এক্সাম, এবং কোথায় আমার টাইম বেশি লাগছে কোথায় কম সময় লাগছে, সেই হিসাবে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট তৈরি করে নাও। এটা কেউ কারোর সঙ্গে রিলেটেড হবে না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিজের মতো করে করতে হবে, কারণ এটা কেউ বলে দিল সেই টাইম ফ্রেমে তার কোনোদিনই ম্যাচ করবে না, কারণ প্রত্যেকের টাইম কনজিউমিং ব্যাপার নিজের কাছে আর কি। তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে এটা। আরও একটা বিষয় যে এখন তো সবাই স্কুলে যেতে পারছে না, সেটা নিয়ে আপনার সাথে আগে আলোচনা করা হলো। তো এই পরিস্থিতিতে কিভাবে তারা এই পড়াশোনার যে চর্চা, সেই চর্চাটাকে কিভাবে ধরে রাখবে বা কিভাবে যে পরীক্ষাগুলো রয়েছে তো সেগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নেবে? হ্যাঁ, সেটা একটা টাইম টেবিল অ্যাকচুয়ালি খুব দরকার, যে আমি সকালে উঠলাম কটার সময় এবং রাত্রে আমি কটার পর্যন্ত কটায় শুতে যাচ্ছি, তার মধ্যে আমার কী কী কাজ রয়েছে। টাইম টেবিল খুব ইম্পর্টেন্ট, কারণ টাইমের সঙ্গে তুমি যদি ঠিকঠাক চলতে পারো তবে গিয়ে কিন্তু এক্সামেও গিয়েও সেই টাইম ম্যানেজমেন্টটা তোমার ঠিকঠাক চলবে। তো সব থেকে বড় হচ্ছে তুমি একটা টাইম টেবিল তৈরি করে নাও। সেটা কিন্তু ওই 2-3 মাস যে আমার পড়ে আছে 2-3 মাস এটা আমি টাইম টেবিল একদিনে বসে বসে বানিয়ে নিলাম সারাদিন ধরে সব কাজ বন্ধ করে, সেটা কিন্তু খুব বোকা বোকা, কারণ আজকের এই উইকে আমার যা কাজ রয়েছে সেটা কিন্তু নেক্সট উইকে আমার সেটা নাও হতে পারে। তো উইক বাই উইক তুমি একটা করে টাইম টেবিল বানিয়ে নাও, যে সকাল আমি কটার সময় উঠলাম, তারপর আমার ক্লাস তো স্কুলে শুরু হচ্ছে মোটামুটি 9টা থেকে 1টা অবধি অনলাইন ক্লাস চলছে, তো তার আগে আমি একটা কাজ রাখবো অবশ্যই। সে 7টায় ওঠো 8টায় ওঠো যাই হোক, তার তোমার টাইম মতো, যার যেটা টাইম, কেউ রাত্রে পড়তে ভালোবাসে কেউ ভোরে উঠে পড়তে ভালোবাসে, তো যার যেটা টাইম সে সেই মতো টাইম বানাও। মানে ক্লাস শুরুর আগে তুমি একটা সেলফ স্টাডির সময় রাখো, তারপর ক্লাস যেটা পর্যন্ত চলছে চলুক, তারপর তুমি খাওয়া দাওয়ার একটা টাইম রাখো, তোমার একটা রেস্টের টাইম রাখো, টিভি দেখো, সব কিছুই করো, তোমার মিউজিক শুনতে ইচ্ছা হলে মিউজিক শোনো, তারপর আবার তোমার কোচিং ক্লাস যদি বিকেল দিকে থাকছে সেই কোচিং ক্লাস অনলাইন বা অফলাইন যাই হচ্ছে তুমি সেটাকে অ্যাটেন্ড করো, অ্যাটেন্ড করার পর সেখানে যদি কোনো কাজ থাকে সেটা করো, তোমার প্রজেক্ট ওয়ার্ক থাকবে সেগুলো কমপ্লিট করো। তারপরেও তোমার হাতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা অবশ্যই থাকবে, সেই টাইমটাকে তোমাকে ভাগ করে নিতে হবে যে আমি কবে কি পড়বো। সেইগুলোর মধ্যে অবশ্যই প্রতিদিনের তালিকায় তোমার রিভিশন জিনিসটা অবশ্যই রাখতে হবে। তুমি মানে ম্যাথের মতো সাবজেক্টে তো অবশ্যই রিভিশন রাখতে হবে, সব সাবজেক্টেই দরকার, কারণ ম্যাথে যদি তুমি রিভিশন না করো তোমার ফর্মুলা কিন্তু মাথা থেকে বেরিয়ে পালাবে। তুমি যদি 1 মাস ওই চ্যাপ্টারটাকে না দেখো, পরে যখন 1 মাস পর ওই চ্যাপ্টারটা খুলবে তখন কিন্তু তোমার মাথায় আর থাকবে না, কারণ তোমাকে প্রতিদিন হয়তো তুমি একটা করে টপিক ধরে ধরে পড়ছো, প্রিভিয়াস ইয়ার সলভ করছো, স্যাম্পল পেপার করছো, ঠিক আছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আমি রিভিশনটাও যেন করতে পারি। এবং টাইম টেবিল যখন বানাবে তখন আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা যেন খুব প্র্যাকটিক্যাল হয়। এমন নয় আমি এমন কম্প্যাক্ট বানিয়ে নিলাম যাতে করে আমি নিজেই ওটাকে ফলো করতে পারছি না, এটা খুব বোকা বোকা হয়ে যাবে। প্র্যাকটিক্যালি করা যাবে সেরকম একটা টাইম টেবিল বানাও, এবং যে টাইম টেবিলটা বানাচ্ছ সেই টাইম টেবিলের মধ্যে ফাঁকা জায়গাও রাখো, গ্যাপ রাখাটা খুব দরকার, কারণ তুমি হয়তো 3 দিন ওই টাইম টেবিল অনুযায়ী চললে, কিন্তু 4th দিনে গিয়ে দেখলে যে তোমার যে আগের 3 দিনের মতো যেরকম টাইম টেবিল হচ্ছে সেটা আর হলো না, বিয়ে বাড়ি পড়ে গেছে, তো সেই কাজটা তো তোমার ডিউ থেকে যাবে, সেটা তোমাকে ওই গ্যাপগুলোর মধ্যে কমপ্লিট করে নিতে হবে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আরও একটা বিষয় যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে পড়াশোনার সাথে যদি চর্চাটা কিছুটা কমে যায় তো সেক্ষেত্রে ফর্মুলা যেগুলো থাকে সেগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ছাত্রছাত্রীদের এই ফর্মুলাটা মনে রাখার জন্য বা কি কি পন্থা অবলম্বন করবে, বা কিছু কি পন্থা রয়েছে এরকম যে যাতে তারা এগুলো মনে রাখতে পারে? তোমাদের ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি থেকে শুরু হয়েছিল প্রচুর ফর্মুলা দিয়ে, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রায় 10টা 12টা করে ক্লাস 11 থেকে তোমরা ফর্মুলা শুরু করে দিয়েছো আর কি, মানে আগে ক্লাস 10 অবধি ফর্মুলা করেছো, তবে অবশ্যই 11-12 এসে তার সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তো তোমার কাজ হচ্ছে, তোমার যদি খুব ভুলে যাচ্ছ বা ফর্মুলা মনে রাখতে পারছো না, ইভেন এমনও হয় ক্লাস 12 করতে করতে আমাদের 11-এর অনেক ট্রিগোনোমেট্রির ফর্মুলা কাজে লাগে, তো সেগুলোকে কি কাজ করবে, একটা কাজ করতেই পারো পরীক্ষার আগে, এখনো হাতে অনেক সময় রয়েছে, তোমরা কোনো আর্ট পেপারের মধ্যে পুরো ফর্মুলাগুলোকে লিখে নাও, যেগুলো মেজর ফর্মুলা, যেগুলো বেশি অ্যাপ্লিকেবল হয়। সব তো লেখা সম্ভব নয়, কিছু ফর্মুলা যেগুলো বেশি অ্যাপ্লিকেবল হয়, সেটা ট্রিগোনোমেট্রি হতে পারে, কোনো জিওমেট্রির হতে পারে, প্রবাবিলিটির হতে পারে, তো সেই ফর্মুলাগুলোকে পুরো লিখে নাও, দিয়ে লিখে তোমার যেখানে স্টাডি রুম সেখানে তুমি ওগুলোকে চিটিয়ে দাও আর তারপর তুমি মাঝে মাঝে ওগুলোকে হয়তো অবসর সময়ে বা তুমি হয়তো কোনো কিছু নিয়ে খেলছো, কিউব নিয়েই খেলছো, হয়তো খেলতে খেলতে হয়তো কোনো ফর্মুলা মাথায় এলো, তখন তুমি ফর্মুলাটা দেখে নিলে যে ওই ফর্মুলাটা কি, তোমার চোখের সামনে সবসময় ভাসবে, অ্যাকচুয়ালি ওটা করতে পারো। আর হচ্ছে রিভিশন, যত তুমি ম্যাথ করবে মানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই যত বেশি করবে তত তোমার ফর্মুলাগুলো আয়ত্তে চলে আসবে আর কি। প্র্যাকটিস তো অবশ্যই, গুড প্র্যাকটিস, তার আগে মানে কোনো
ইয়ে নেই। তাছাড়াও এটা করতে পারো কি, ফর্মুলাগুলো লিখে তুমি যেখানে স্টাডি জায়গা সেখানে তুমি একটু রাখতে পারো আর কি, যাতে করে সবসময় তোমার চোখের মধ্যেই থাকে। তো আরও একটা বিষয় আপনি বললেন কিছুক্ষণ আগে, যেটা যে কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলোর জন্য একটু হয়তো এক্সট্রা টাইম দিয়ে ছাত্রছাত্রীরা পড়লো, তো ম্যাথের ক্ষেত্রে কি সেরকম কি এক্সট্রা কিছু টাইম দিয়ে ম্যাথটাকে প্র্যাকটিস করা এটা কি জরুরি রয়েছে? হ্যাঁ অবশ্যই, দেখো তোমাদের সব সাবজেক্টই রয়েছে, বেঙ্গলি, ইংলিশ রয়েছে, তোমাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার, বায়োলজি, সায়েন্স, যেটা আছে আর কি, সব সাবজেক্টই তোমরা রিভিশন করবে, সব সাবজেক্টই একই পন্থা, টেক্সট বই পড়তে হবে, সলভ করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু ম্যাথ জিনিসটাকে তোমার কিন্তু প্রতিদিনের তালিকায় রাখতেই হবে। এইটা হচ্ছে গিয়ে একটা মানে মেজর ফল্ট। আর ম্যাথ যেমন তো খুব বিশ্বাসঘাতক সাবজেক্ট, তুমি হয়তো ম্যাথটা সারা বছর এত বেশি করলে, দেখা গেল রেজাল্ট যখন বেরোলো ম্যাথেই সব থেকে কম মার্কস পেয়েছে, এই জন্যই আরো বেশি ভয়টা চলে আসে। এটার কারণ হচ্ছে আমরা গুড প্র্যাকটিস হ্যাবিট তৈরি করতে পারি না। আমাদের প্রতিদিনের তালিকায়, যে তালিকা আমি বললাম টাইম টেবিল বানাবে, ম্যাথকে তুমি আধ ঘন্টা হলেও রাখো, ম্যাথ জিনিসটার সঙ্গে প্রতিদিন টাচে থাকো, সব সাবজেক্ট রাখো, তার মাঝে আধ ঘন্টা হলেও টাইম বের করে ম্যাথ করো। ম্যাথটা যদি ডেলি না করো, মানে প্র্যাকটিসটা না রাখো, ম্যাথ কিন্তু ভুলে যাবে। এবং পরীক্ষার সময় গিয়ে দেখবে কোশ্চেনগুলো খুবই ওয়েল নোন কোশ্চেন, যেগুলো আমি অনেকবার করেছি কিন্তু এখন করতে পারছি না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই হয় আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় হয়তো একটা প্রশ্নের উত্তর দিল ছাত্রছাত্রীরা, তো সেই প্রশ্নের উত্তরটা মেলাতে পারছে না, কিছুতে একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে অনেককে ছাত্রছাত্রীদের দেখা যায় সেই প্রশ্নটা নিয়েই পড়ে থাকে। তো সেক্ষেত্রে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের একটা প্রবলেম তো থেকেই থাকে। তো সেক্ষেত্রে এদিকটা মানে এই প্রবলেমটা সলভ করার জন্য কি বলবেন ছাত্রছাত্রীদের? সত্যি এটা একটা ভালো কোশ্চেন আর কি, যে ছেলেদের যখন পরীক্ষায় বসছে তখন কোনো একটা কোশ্চেন, খুব জানা কোশ্চেন পড়েছে কিন্তু তার আর হচ্ছে না, সে কি করছে ওটা নিয়েই পড়ে রয়েছে। এটা কিন্তু করবে না একদমই, কারণ তোমাদের সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল দুটো বোর্ডেরই একটা নিয়ম রয়েছে কি পার্ট মার্কিং রয়েছে। তুমি যতটা পোর্শন পর্যন্ত করেছো সেটার জন্য তোমার একটা মার্কস অ্যালটমেন্ট রয়েছে। তো তুমি ওই লাস্টের দিকে আর 1 মার্কস বা 2 মার্কসের জন্য তুমি আরও তোমার কোশ্চেন থেকে তুমি হয়তো 10 মার্কস হয়তো লাস্টে আর অ্যাটেম্পটই করতে পারলে না, তো সেই বোকামোটা তুমি আর করবে না। তুমি যে কোশ্চেনটা হচ্ছে না সেটাকে বাদ দিয়ে দাও, তোমার নেক্সট কোশ্চেনের দিকে তুমি চলে যাও। করতে করতে এমনও হয়, এমন অনেক ছেলে আমাকে বলেছে কি লাস্টের দিকে করতে করতে হঠাৎ তার মনে পড়ে গেছে, সে তখন এসে আবার ওই কোশ্চেনটা সলভ করে দিয়েছে। তো এই জিনিসটাকে করবে নাকি, যে কোশ্চেনটা আসছে না সেটাকে নিয়ে পড়ে থাকবে বা মনের মধ্যে কিছু ঢোকাবে, ওটাকে বাদ দিয়ে দাও, পুরো মাথা থেকে আউট করে তুমি পরের কোশ্চেনগুলো সলভ করো। দেখো তোমার মাথায় অবশ্যই চলে আসতে পারে, মানে আসবেই আর কি, কারণ তোমার প্র্যাকটিসের মধ্যে রয়েছে, হয়তো কোনো কারণে সেটা হয়তো গন্ডগোল হচ্ছে। এমন হতে পারে তোমার ওইখানে প্রবলেমটার মধ্যে ভুল ছিল, তুমি হয়তো ভুলটা খুঁজে পাওনি, তুমি ওটা নিয়েই চলছো। কি কাজ করবে দেখবে লাস্ট অবধিও আমার হলো না, আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে, বাকি যেগুলো আমি পারতাম সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি, ওই পোর্শনটাকে ক্রস করে দাও, তুমি নতুন করে আবার শুরু করো, দেখবে হয়তো সলভ হয়ে গেছে। কারণ ওখানের মধ্যে একটা ভুল ছিল যেটা তুমি খুঁজে পাচ্ছিলে না, বারবার রিচেক করছিলে তাও পাচ্ছিলে না। তো সেই ভুলটাকে ইয়ে করার জন্য তুমি ওটাকে পুরো বাদ দিয়ে দাও, নতুন করে আবার একটা সাম শুরু করে দাও, ওই সামটা আবার নতুন করে শুরু করো, দেখো সেক্ষেত্রে হয়তো হয়ে যেতেও পারে, হয়তো চোখে পড়ছিল না আমার ভুলটা, সেরকমও হয় অনেক সময়। একদম। আর আমাদের তো এই করোনা পরিস্থিতি তো বেশ কয়েক মাস হয়ে গেল, প্রায় একটা বছর পুরো নতুন যে সেশনটা শুরু হয়েছিল, তো সেক্ষেত্রে এই পুরো সেশনটাই কিন্তু এই করোনা পরিস্থিতিতেই কেটে গেল। তো পরীক্ষাও তো আর দেরি নেই, প্রায় বলতে গেলে দোরগোড়ায়। তো এক্ষেত্রে যারা 2021-এ পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তো সেক্ষেত্রে ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নেবে ছাত্রছাত্রীরা, কিভাবে এই লাস্ট মুহূর্তে কিভাবে তারা তৈরি করবে নিজেদেরকে, সেক্ষেত্রে যদি কিছু বলেন ছাত্রছাত্রীদের। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অ্যাকচুয়ালি প্রথমে বলছিল, আমাদের যে হেড রয়েছেন সিলেবাস বোর্ডে, উনি একটা আমি দেখছিলাম নিউজ চ্যানেলেই দেখছিলাম যে উনি বলছিলেন যে সিলেবাস কমিয়ে দেওয়ার পক্ষপাতী তিনি নন আর কি। তো আলটিমেট দেখা গেল ওনারা হয়তো ভেবেছিলেন যে স্কুল খুলতে পারবেন, কিন্তু এখনও যা পরিস্থিতি তাতে এখনও স্কুল খোলার মতো পরিস্থিতি হয়তো ওনারা মনে করছেন না, তাই এখনও স্কুল খোলার দিকে এখনও প্রস্তুতি নেওয়া হয়নি আর কি। তো যেহেতু স্কুল খোলা হচ্ছে না, তাহলে একটা পুরো সিলেবাস এইভাবে যদি দীর্ঘদিন ক্লাস না চলে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তো ম্যাক্সিমাম স্কুলে হচ্ছে না, ম্যাক্সিমাম কিছু কিছু স্কুলে হচ্ছে টাউন এলাকায়, কিন্তু গ্রাম্য এলাকায় স্কুলে এখনও সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে তারা অনলাইন ক্লাস করবে, ছেলেদের হাতেও নেই হয়তো। তো যাই হোক, এখন ট্যাব দেওয়ার কথাও আলোচনা হয়েছে, যদি আসে ছেলেদের মধ্যে যদি কিছুটা হয় তাহলে খুবই উপকৃত হবে তারা। তো তোমাদের সিলেবাস লাস্ট অবধি কমিয়েই দেওয়া হলো এবং অনেক দেরি করলো, আমার মনে হয় একটু আগে ডিসিশনটা নিলে আরও ভালো হতো ছেলেদের জন্য। তো সিলেবাস কমিয়ে যে সিলেবাসটা এখন দিয়েছে, তোমাদেরও দেখছিলাম সিলেবাসটা অনেকটাই কমিয়ে দিয়েছে, ওরা বলছে মুখে 30 to 40, আমার তো মনে হয় আরও বেশি কমিয়ে দিয়েছে।
তো জানি না, হয়তো পুরো সিলেবাসটা দিলে, হয়তো ব্রেক করে দিলে হয়তো আমরা আরও ডিটেলসে পাবো। এখন অবধি দেয়নি কাউন্সিল, অবশ্যই দেবে ওটা। এবং একটা স্যাম্পেল পেপার দেওয়ার কথাও চলছিল, একটা নোটিশ এসেছিল বিভিন্ন বিদ্যালয়ে যে কেন্দ্র যে দপ্তর, মানে যেটা দপ্তরগুলো রয়েছে আর কি, সেন্ট্রালি যেগুলো দেওয়া হয় আর কি, যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয় মার্কশিট বা যে সমস্ত কাগজপত্র এক্সাম রিলেটেড কাউন্সিলের যে অফিসগুলো রয়েছে, বিভিন্ন আঞ্চলিক অফিসগুলো, সেখান থেকে নাকি একটা স্বল্প মূল্যে একটা পুস্তক দেওয়া হবে যেখানে ওই স্যাম্পেল পেপার থাকবে। তো সেই স্যাম্পেল পেপারটা তোমরা একটু কালেক্ট করার চেষ্টা করো যদি অ্যাভেলেবেল থাকে। ডিসেম্বর মাসে অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, জানি না এখন অ্যাভেলেবেল হয়েছে কিনা, আমার কাছে এখনো কোনো খবর নেই। তো ওটা দিয়ে একটু নজর রাখো, বা তোমাদের স্কুলের স্যারদের সঙ্গে যোগাযোগ রাখো। যদি ওই বইটা পাওয়া যায় তাহলে তোমরা হয়তো কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবে। আর রিডিউস সিলেবাস যেটা বললাম, ওই আগের মতো সিবিএসসি বোর্ডেও যেটা বলছিলাম, ওই একই, তোমরা ওই টেক্সট বই, তোমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএন দে ফলো করো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো এসএন দে বইটা নিয়ে ওই টপিকগুলোকে বাদ দিয়ে বাকি যে রিমেনিং টপিকগুলো রয়েছে সেগুলোর উপরে আগে সিলেবাসটা কমপ্লিট করে নাও। হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই সিলেবাস কমপ্লিট হয়েও গেছে, কারণ টেস্ট হওয়ার ছিল, টেস্টটাও হলো না আর কি। তো ঘোষণাও হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে যে আর টেস্ট পরীক্ষা হবে না, কোনো ক্লাস 10 বা ক্লাস 12 কারোরই হবে না। তো যদি সিলেবাস কমিয়ে দিয়ে হয়েছে, এবার পরীক্ষার টেস্ট যদি না হয় তোমরা টেস্ট পেপার পাবে না। এটা একটা বিশাল বড় ড্রব্যাক চলে এসছে, যেটা আমরা প্রথমে ভাবিনি আর কি, যে টেস্ট যদি না হয় তাহলে টেস্ট পেপার আসবে না। তাহলে অবশ্যই তার অল্টারনেটিভ কিছু বেরোবে, সেটাই পর্ষদ বা বোর্ড যেটা আমরা ডিসিশন নিয়েছে কি স্যাম্পল পেপার, যেটা সিবিএসসি বোর্ডে ছেলে মেয়েরা করে, স্যাম্পল পেপার পায়, ওই স্যাম্পল পেপারটা সলভ করে। ওদের তো পি বোর্ড যেটা হয় সেই বোর্ড থেকে টেস্ট পেপার বেরোয় না, ওরাও স্যাম্পল পেপারটাই করে, ওটাই অ্যাকচুয়ালি টেস্ট পেপারের মতো কাজ করবে। তো তোমাদেরও কাজ হচ্ছে প্রথমে এসএন দে বইয়ে যে যে পোর্শনগুলো রয়েছে সিলেবাসে এখন বর্তমানে, সেগুলো কমপ্লিট করে নাও। প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে এসএন দে বইয়ের লাস্টের দিকে অবশ্যই দেওয়া রয়েছে যে প্রত্যেক সাল ধরে ধরে 10 ইয়ার্স বা 15 ইয়ার্সের ধরে ধরে দেওয়া রয়েছে যে কোন কোন কোশ্চেন এসছে এই চ্যাপ্টারগুলো থেকে, সেগুলোকে কমপ্লিট করে নাও আগে, মানে যতদিন না ওই কোশ্চেন স্যাম্পল পেপারটা পাচ্ছ। তারপর লাস্টে যখন স্যাম্পল পেপারটা পেয়ে যাবে ওটাকে তোমরা সলভ করো, যেটা অ্যাজ এ টেস্ট পেপারের কাজ করবে আর কি। আরও একটা সমস্যা হয় ছাত্রছাত্রীদের, যেটা আপনি বললেন যে অনলাইন ক্লাসে তো ম্যাথ নিয়ে একটা সমস্যা হচ্ছে, এই যে অনলাইন ক্লাসে ঠিকমতো ঠিকঠাকভাবে যে পঠন পাঠনটা হচ্ছিল সেই পঠন পাঠনটা হচ্ছে না। তো আরও একটা সমস্যা যেটা হচ্ছে, একদম যারা প্রত্যন্ত এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা হয়তো ঠিকঠাক সেই অনলাইন ক্লাসটাও হয়তো করতে পারছে না। তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কি করবে বা কিভাবে প্রস্তুতি নেবে যতটুকু তারা সাধ্যের মধ্যে, তো কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের জন্য সত্যি খুব বলাটা খুব কঠিন, মানে তারা কি করবে, তারা অ্যাকচুয়ালি তারাও খুব অসহায় হয়ে গেছে। মানে তাদের হয়তো এলিজিবিলিটি রয়েছে, তারা ক্যাপাবিলিটি রয়েছে যে সিলেবাসটাকে পুরো নিতে পারতো হয়তো নিজেদের আয়ত্তে, কিন্তু তারা কিন্তু পুরো ডিটাচ হয়ে গেছে। ইভেন মানে অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে গেছে, তারা হয়তো বই খুলছে না, কারণ ক্লাস হচ্ছে না, কোচিং ক্লাস হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো সুতরাং তারা ভাবছে যে আদৌ পরীক্ষায় হবে না হয়তো, যেমন এই বছর কি করলো, কি লাস্টে দুটো এক্সাম হলো না, তাদেরকে গড় মার্কস দিয়ে দেওয়া হলো, দিয়ে পাস করে গেল, এরকম ভাবছে। এইসব মাথায় কিন্তু রাখবে না, পরীক্ষা হবে এইটা ভেবে নিয়েই তোমরা প্রিপারেশন নাও। এবং প্রিপারেশন কিভাবে নেবে সেটা হচ্ছে, তোমাদের কাছে টেক্সট বই তো অবশ্যই রয়েছে, তোমরা হয়তো কোনো না কোনো শিক্ষকের সঙ্গে যুক্তও রয়েছে, অবশ্যই যুক্ত রয়েছে। তো সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে প্রথমে তোমরা সিলেবাসটা আগে শেষ করো, এটা কিন্তু প্রথম কাজ। যে রিডিউস সিলেবাসটা দিয়েছে, এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে, যেহেতু দেরিতে ঘোষণা হয়েছে, অনেকে কি হয়েছে কি ওই সিলেবাসগুলো পড়ে নিয়েছে, দিয়ে টাইম নষ্ট হয়েছে, দিয়ে টোটাল সিলেবাসটা শেষ হয়নি। এটা একটা খুব প্রবলেম হয়েছে। সিবিএসসি অনেক আগে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এতটাই লেট করেছে কি যে টপিকগুলো বাদ দিয়েছে সেই টপিকগুলো অলরেডি ছেলেরা পড়ছিল এতদিন ধরে। তো যাই হোক, এটা ডিলে হওয়ার জন্য ছেলেদের তো খুব ক্ষতিই হয়েছে। তো যাই হোক, তোমরা এখন যখন পেয়ে গেছো তখন ওই টপিকগুলোকে বাদ দাও। যে টপিকগুলো যদি আরো বাকি রয়ে গেছে তোমাদের সিলেবাসে, সেগুলোকে কিন্তু কমপ্লিট করো ফার্স্ট অফ অল। তারপর তোমরা প্রিভিয়াস ইয়ার করো বা স্যাম্পল পেপার করো, যেটা করবে করো, আগে সিলেবাসটা কমপ্লিট করে নাও। কারণ যেটুকু সিলেবাস দিয়েছে সেইটুকু সিলেবাসও যদি তোমরা কমপ্লিট না করো, তাহলে কিন্তু খুব ভালো জায়গায় ভালো মার্কস পাওয়ার দিকে কিন্তু পিছিয়ে পড়বে। আর ক্লাস 12 এমন একটা জায়গা, কারণ এর পরেই হচ্ছে তোমার লাইফ কোন দিকে যাবে সেটা পুরো ডিসিশন এখনই হয়ে যাবে। মানে ক্লাস 12 এর মার্কশিটের উপরে ডিপেন্ড করবে তুমি কোন দিকে যাবে, আইদার ইঞ্জিনিয়ার হবে কি ডাক্তার হবে, বা যে কোনো জার্নালিস্ট হবে কি, বা তুমি কোনো জেনারেল ডিগ্রি কোর্সের দিকে যাবে, ম্যাথ নিয়ে পড়বে কি ফিজিক্স নিয়ে পড়বে, তোমার কোনটা ভালো লাগে। এমন অনেক আছে যার হয়তো খুব ভালো লাগতো ফিজিক্স, সে ফিজিক্সের টিচার, ক্লাস হচ্ছে না, হচ্ছে না, তার ফিজিক্স আর ফিজিক্স ভালো লাগার বিষয় নেই, এরকম অনেক ছেলে হয়েছে। তো এটা কিছু করার নেই, পরিস্থিতিটাকে মানিয়ে নিয়েই চলতে হবে আর কি। তো যাই হোক, তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করো, কমপ্লিট করে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো করো, কারণ এগুলো তোমাদের টেক্সট বইয়ের মধ্যেই রয়েছে। তারপরের কাজ হচ্ছে স্যাম্পল পেপারটাকে কিন্তু হুবহু দেখো সিবিএসসি যেটা দিয়েছে, যে মানে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে, কোন কোন পার্ট থেকে কত মার্কসের কোশ্চেন আসছে, সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। হাতে পেয়ে গেলে ওগুলোকে একটু স্টাডি করে নিয়ে স্যাম্পল পেপারগুলোকে সলভ করো, আশা করছি তোমাদের অসুবিধা হবে না।
একদমই। আর আমরা অনুষ্ঠানের আজকে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। তো সেক্ষেত্রে বলবো যে ছাত্রছাত্রীর যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আপনি একজন শিক্ষক হিসেবে কি বলবেন? কাঙ্ক্ষিত লক্ষ্য তো অবশ্যই সবার অনেক উপরে রাখো। সবসময় লক্ষ্যকে যদি নিচের দিকে নামিয়ে রাখো তাহলে কিন্তু কোনোদিনও বড় জায়গায় যেতে পারবে না। লক্ষ্যটা সবসময় থাকবে অনেক উঁচুতে, সেই উচ্চতায় যদি উঠতে নাও পারো তার কাছাকাছি গেলেও জানবে যে তুমি অনেকটা ইমপ্রুভ হয়েছো। মার্কস অনেক সময় ম্যাটার করে, আবার অনেক সময় ম্যাটার করে না। লাস্ট বেঞ্চের বাচ্চারাও আজকে অনেক জায়গায় সায়েন্টিস্ট হয়ে বসে রয়েছে। সো মার্কস বিশাল ইম্পর্টেন্ট নয়। আর এবছর যেহেতু অতিমারি হয়েছে, সবাই জানে যে এবছর সবারই প্রবলেম হয়েছে, এবং মার্কস যদি গভর্নমেন্ট থেকে দিয়েও দেয় বা কোনো বোর্ড থেকে দিয়েও দেয় সেটাও সবাই জানবে যে সবাইকে দিয়েছে। তো অবশ্যই যে সমস্ত কলেজ বা এন্ট্রান্স পরীক্ষাগুলো হবে সেখানে নিশ্চয়ই যাচাই হবে যে কে কতটা বুদ্ধি, কার কত মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে। তো তোমরা একটু লক্ষ্যটা একটু উপরেই রাখো। লক্ষ্য কখনোই নামাবে না যে এইসব হয়ে গেল, আমাদের পড়াশোনা শেষ হয়ে গেল, এইসব কিছু নয়। তোমাদের আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আবার ছন্দে ফিরে আসবে, আস্তে আস্তে ফিরে আসছেও আর কি, অনেকটাই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। তো তোমরাও আবার ক্লাসে আসবে, ক্লাসে বসে আবার পড়াশোনা শুরু হবে। শিক্ষক যেমন পড়ায় ক্লাসের মধ্যে, অনলাইন থেকে আমরা আবার বেরিয়ে আসতে পারবো। অনেকের হ্যাবিট তৈরি হয়ে গেছে কি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে মাথা ধরে যাচ্ছে, ফোন ছাড়া ভালো লাগছে না। এমনও হচ্ছে কি এক্সাম দিতে দিতে মনে হচ্ছে যেন একবার দেখে নি কি ক্লাস চলছে না, হোয়াটসঅ্যাপে কি মেসেজ এলো, এইসব মানে এমন একটা হয়ে গেছে, মানে কন্টিনিউয়াসলি ফোনের দিকে তাকিয়ে 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 অনলাইন ক্লাস করে করে। তো এই হ্যাবিটগুলো এবার একটু অ্যাটলিস্ট কমিয়ে দাও, কারণ এবার একটু টাইম হয়ে গেছে কি নিজেকে তৈরি করে নিতে হবে আর কি। হ্যাবিট তৈরি করতে হবে, এক্সাম হ্যাবিট, অনেকটা কাজ রয়েছে। সিলেবাস কমপ্লিট করে, যেটা বললাম, কমপ্লিট করো। তারপর স্যাম্পল পেপারগুলোকে আরেকটু ভালো করে দেখো, কোন কোন পোর্শন থেকে কেমন কোশ্চেন আসছে, তোমার কোন কোন টপিকগুলো বেশি ভালো লাগছে, সেগুলো করে কিন্তু নিজের লক্ষ্যটাকে একটা ভালো জায়গায় রেখে এগিয়ে চলো। অবশ্যই সাকসেস পাবে। তোমরা সাকসেস পেলেই আমাদের সার্থকতা আর কি। একদম। আরও একটা বিষয় যে লাস্ট যেটা জানতে চাইবো আপনার কাছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীরা হয়তো মাধ্যমিক পর্যন্ত ম্যাথ করতে তাদের খুব ভালো লাগছে, তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বলুন বা এইচএসের পরেও তো যারা গ্র্যাজুয়েশন করে ম্যাথ নিয়ে, তো সেক্ষেত্রে একটা মনে হয় যে একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে, একটা সমস্যা কিন্তু তখন একটা তৈরি হয়। তো সেক্ষেত্রে যারা ভবিষ্যতে ম্যাথ নিয়ে এগোতে চায় তারা নিজেদের ভিতটা কিভাবে শক্ত করবে এবং কিভাবে প্রস্তুত করবে নিজেদেরকে? এটা খুব ভালো প্রশ্ন। যে অনেক সময় আমরা ক্লাস 10 বা 12-এর বই দেখে আমরা ভাবি যে আমরা ম্যাথে খুব এক্সপার্ট হয়ে গেছি, তারপর আমরা এগিয়ে যাই, আমরা ম্যাথ নিয়ে পড়তে যাই। পড়তে গিয়ে দেখি যে তো এই ম্যাথ নেই, আমরা যে ম্যাথ নিয়ে ভেবেছিলাম সেই ম্যাথ তো এখানে আর নেই। এখানে তো অনেক বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র রয়েছে এবং অ্যাপ্লিকেশনও রয়েছে, কিন্তু তার থেকে থিওরিটিক্যাল এত জিনিসপত্র তো মনে হচ্ছে হিস্ট্রি পড়ছি না ম্যাথ পড়ছি, বুঝতে পারছি না। তো এত থিওরি তো মনে রাখা সম্ভব নয়, এইসব একটা প্রবলেম তৈরি হয়। তো সব থেকে ভালো হচ্ছে যে তোমরা হচ্ছে ক্লাস 12-এ ভালো একটা মার্কস তোলো, শুধু ম্যাথে নয় সব সাবজেক্টেই তোলো, যে একটা ভালো কলেজে অ্যাডমিশন নাও। ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার পর সেটা অবশ্যই তুমি একটা এমন জায়গায় করবে যেখানে অনেক ফ্যাকাল্টি রয়েছে। তোমাকে সব কিছুই দেখতে হবে, কলেজ দেখে লাভ নেই। কলেজ কেমন না, তোমার ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি কেমন রয়েছে, কতগুলো ফ্যাকাল্টি রয়েছে, তারা কেমন পড়ান সেই সব নিয়ে খোঁজ নাও। মানে কলেজ নিয়ে আমাকে খোঁজ নিয়ে লাভ নেই, আমার ডিপার্টমেন্ট কেমন সেটা আমাকে দেখতে হবে। তো আমরা যাদবপুরে পড়েছিলাম আর কি, আমি নিজে। তো যাদবপুরে গিয়ে দেখলাম যে প্রায় 40 থেকে 45টা ফ্যাকাল্টি রয়েছে শুধু ম্যাথ ডিপার্টমেন্টে, এবং যারা স্পেশালিস্ট যে পেপারে যারা রিসার্চ করান তারাই সেই পেপারগুলো তারাই পড়ান আর কি। মানে অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে টপিক রয়েছে ওখানে, সেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তিনিই পড়ান যিনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপরে রিসার্চ করেন। তো স্বাভাবিকভাবে তার পড়ানোর দক্ষতা অবশ্যই একটা অ্যানালিসিস যে পড়ান তার সঙ্গে অবশ্যই পার্থক্য হবে, কারণ তিনি ওটার উপরে রিসার্চ করাচ্ছেন ছেলেদেরকে নিয়ে। তো সেটা খুব ম্যাটার করে কি তুমি কোন জায়গায় গিয়ে পড়ছো এবং কোন ফ্যাকাল্টির আন্ডারে রয়েছো আর কি। তো তুমি একটা ভালো জায়গায় সবসময় চেষ্টা করো কি ভালো জায়গায় আমি অ্যাডমিশন নেবো, এবং ভালো জায়গায় অ্যাডমিশন নিয়ে আমি ভালো ফ্যাকাল্টির যেগুলো পাবো সেগুলোকে আমি কাজে লাগাবো। আরও একটা সবথেকে বড় ব্যাপার হয় আমাদের এই দিককার অ্যাকচুয়ালি, মানে এই দুর্গাপুর বা বর্ধমান বা আসানসোল এই দিকে ছেলে মেয়েদের যে কলেজগুলোতে পড়ে আর কি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাথে যারা পড়ে আর কি, তাদের কি করা হয় কি কিছু বই থাকে আমাদের ইন্ডিয়ান রাইটার, বিশেষত ওয়েস্ট বেঙ্গল রাইটারেরই, আমরা সেই বইগুলোই ফলো করি এবং আমাদের টিচাররা বলে কি ওই বইগুলোই পড়ো এবং 10 ইয়ার্সের কোশ্চেন পাওয়া যায়, তোমরা ওইগুলো থেকে তোমরা সিলেক্ট করে নাও, 5 ইয়ার্স করো, দিয়ে কমপ্লিট করে পরীক্ষাটা বসে যাও, দিয়ে 80% 90% মার্কস পেয়ে যাচ্ছি। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল, আমি বর্ধমানে পড়তাম আর কি, তো সেখানে দেখা গেল কি আমি ম্যাথে প্রচুর নাম্বার পেলাম। তারপর যখন যাদবপুরে মাস্টার ডিগ্রি করতে গেলাম তখন দেখলাম ম্যাথে আমি কিছুই শিখিনি, আমি শুধু নাম্বারই পেয়েছি। তো ওখানে গিয়ে দেখলাম যারা ভালো ছেলে রয়েছে তাদের পড়ার টেকনিকটাই আলাদা, তারা কী কী বই ফলো করে বা কীভাবে পড়াশোনা করে তার থেকে আমার পড়াশোনার স্টাইলটা ছিল একদমই ভিন্ন।
তো সেই জায়গাটার জন্যই বলছি যে একটা ভালো ক্ষেত্র দরকার খুব একটা, এবং ওখানকার ছেলেমেয়েরা যে বইগুলো ফলো করে সেই বইগুলো লাইব্রেরিতে প্রচুর বই রয়েছে, সব বই যে তোমাকে কিনতে হবে বা সেরকম কোনো ব্যাপার নয়, লাইব্রেরিতে প্রচুর বই রয়েছে, তুমি ওখান থেকে তোলো। ওই বইগুলোতে থাকে কি না, তোমার টপিক থাকে কম, সলভ করতে হয় বেশি। তো তোমাকে কি এত বেশি কোশ্চেন থাকে ওখানে, তুমি ওগুলোকে যত সলভ করতে থাকবে তো তোমার অটোমেটিক যে টপিকগুলো বাদ ওখানে দেয়নি, ডিলাবোরেট করে দেওয়া নেই, সেগুলো অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে। এবং পরপর এত সুন্দরভাবে সাজানো বইগুলো, তুমি যদি একটা করতে শুরু করো তুমি আর ছাড়তে পারবে না, তোমাকে মনে হবে যে না পুরো এক্সারসাইজটা আমি কমপ্লিট করবো, তারপরে আমি তো সেক্ষেত্রে স্যারকে বলবো যে আমাদের অনুষ্ঠান একদম শেষের মুখে, আচ্ছা। আমাদের অনুষ্ঠান একদম শেষ করতে হবে এখানে, কেন কি আমরা জানি যে আমরা সকলে একটা সময়ের ব্যারাটোপে একটা বাধা রয়েছি। তো সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। তো আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে এবং পরবর্তী মঙ্গলবার আবারও আসবো অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।